আসসালামু আলাইকুম। ওকে, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো দেখো, আমরা আমরা আজকে 8:30টায়, কারণ হলো আমাদের উম, আমাদের মানে রুটিন অনুযায়ী টাইম এটা। আগামীকালকে আবার হবে হচ্ছে 9টা 15-তে। তো চলো আমরা শুরু করি আমাদের। আচ্ছা, আজকে কি বার? আজকে বুধবার। বুধবার, জি স্যার। আমি কি রুটিন ভুলে গেলাম নাকি? আজকে তোমাদের তোমাদের পরে স্যার আছে। আমাদেরই ক্লাস স্যার আজকে। আচ্ছা, শনি হ্যাঁ। সোম বুধ স্যার রেগুলার হ্যাঁ, ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তোমাদের আর সেকেন্ড ইয়ারের আছে। সেকেন্ড ইয়ার ওদেরকে আজকের দিনটাতে নিয়ে আসছি, কারণ ওই অন্য দিনে ওদের টাইমে তোমাদের নিচ্ছি ক্লাস। ওকে, তো চলো আমরা শুরু করি। আমাদের আমাদের চলছিল হচ্ছে সিস্টেমস টু কনকুয়ারের ব্রিফ শর্ট কোশ্চেন, এটা পার্ট 1 আমরা করেছি। আমরা এরপরে বাকিটাতে চলে যাই। হুম। কি সব উল্টাপাল্টা করতেছি কাজ। স্যার, হুম, বলো। স্যার এগুলার ফন্ট সাইজ কত স্যার? এটা জি স্যার। ফন্ট সাইজ কত হবে? 11। স্পেস সাইজ কি স্যার? ইয়া 1.5 স্যার। হ্যাঁ। স্পেস কি 1.5 দেন? লাইন হাইট। জি স্যার। লাইন হাইট আছে হচ্ছে, না আমি একবারে 0 করে দিই। 1.5 দিলে তো মেলা বড় হয়ে যায়। কিন্তু এইটা আছে আর কি, 1। ওয়ান। ওকে, তো চলো জি এবার স্যার। আমরা শুরু করি আমাদের। এই এই পর্যন্ত হয়েছিল। আজকে এখান থেকে। নয়, আজকে 8টা 15 মানে 8টা 15। ওকে, তো দেখো, ডেসক্রাইব দ্য স্ক্রিন সিন ইন শি স্টুপস টু কনকোয়ার। এর ভেতরে যে স্ক্রিন সিনটা রয়েছে সেটা আমাদেরকে আলোচনা করতে বলছে। দেখো, ইন শি স্টুপস টু কনকোয়ার দ্য স্ক্রিন সিন টেক প্লেস ইন অ্যাক্ট 5। এই স্ক্রিন সিনটা তোমার এই নাটকের অ্যাক্ট 5-এ ঘটেছে। দিস ইজ হোয়েন হ্যাস্টিং অ্যান্ড মার্লো ট্রাই টু কিপ দেয়ার প্ল্যান এ সিক্রেট। যখন হ্যাস্টিং এবং মার্লো তাদের প্ল্যানটাকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল, গোপন করার চেষ্টা করছিল, তখন এই ঘটনাটা ঘটে। দে ওয়ান্ট টু হেল্প কনস্ট্যান্স অ্যান্ড টনি এস্কেপ। তারা চাচ্ছিল কনস্ট্যান্স এবং টনি লামকিনকে পালিয়ে যেতে হেল্প করতে। দে হাইড বিহাইন্ড এ স্ক্রিন ইন দ্য হার্ট ক্যাসেল হাউস। এবং তারা হার্ট ক্যাসেল হাউসের একটা পর্দার আড়ালে তারা লুকিয়েছিল। মিসেস হার্টকেজেল কামস ইন টকিং অ্যাবাউট সেন্ডিং কনস্ট্যান্স অ্যাওয়ে। মিসেস হার্টকেজেল সে আসলো, মানে ওই রুমে বা যে জায়গায় আর কি ওরা ইয়ে করতেছিল, প্ল্যান করতেছিল সেই জায়গায়। এবং সে কথা বলতেছিল কনস্ট্যান্স যে নাই, বা সে যে দূরে, তাকে পাঠিয়ে দেওয়া হবে, এই বিষয় নিয়ে সে কথা বলতেছিল। টনি প্লেস এ ট্রিক অন হিজ মাদার। এবং এই জায়গায় টনি তার মাকে একটু কৌশল করলো তার মায়ের উপরে আর কি, হয়তো কৌশলে তাকে সরিয়ে দেওয়া বা এরকম কিছু আর কি। হি প্রিটেন্ডস অ্যাজ দে আর অন দেয়ার ওয়ে টু আর্ন পেডিগ্রিনস হাউস, বাট রিয়েলি ড্রাইভস হার অ্যারাউন্ড ইন সার্কেল। আচ্ছা, মিসেস হার্টকেল সে এসে বলল যে কনস্ট্যান্সকে নিয়ে কোথায় যাচ্ছ, এরকম কথা। তখন টনি এই মিথ্যা কথাটা বললো তার মায়ের সাথে। তার মাকে বলল যে আমি, মানে অভিনয় করলো আর কি এখানে। তার মাকে বোঝাতে চাইলো যে আন্ট পেডিগ্রিনের বাসায় নিয়ে যাচ্ছে এই কনস্ট্যান্সকে, কিন্তু আসলে তারা তাকে তাড়িয়ে দিল আর কি। দে রিয়েলি ড্রাইভস হার
অ্যারাউন্ড ইন সার্কেল, তারা মূলত তাদের যে সার্কেল সেই সার্কেলের ভেতরে তাকে ড্রাইভ করলো। She is confused and believes they are far from home. সে খুবই কনফিউজড হয়ে গেল, অর্থাৎ তার মা, এবং বিশ্বাস করলো যে তারা তাদের বাড়ি থেকে অনেক দূরে রয়েছে। When Mrs. Hardcastle is upset, মিস্টার হার্টক্যাজেল এন্টার, এবং যখন এই অবস্থায় মিসেস হার্টক্যাজেল খুবই আপসেট হয়ে গেল যে কনস্ট্যান্স অনেক দূরে রয়েছে, তখন মিস্টার হার্টক্যাজেল এখানে আসলো। হি টক্স টু হিজ ওয়াইফ উইথ হু ইজ স্টিল থিঙ্কিং শি ইজ ফার অ্যাওয়ে, এবং সে, অর্থাৎ এই মিস্টার হার্টক্যাজেল তার ওয়াইফের সাথে সে কথা বললো, যে যে ওয়াইফ এখনো বিশ্বাস করে যে কনস্ট্যান্স অনেক দূরে রয়েছে। She also shocks when she find out she is still at home. এবং যখন, আচ্ছা এই প্রশ্নটা আমিও একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমি একটু পরে বুঝাই দিচ্ছি। She is shocked when she finds out she is still at home. এবং সে হঠাৎ শকড হয় যে যখন সে দেখে যে সে আসলে বাড়িতেই রয়েছে, কনস্ট্যান্স বাড়িতেই রয়েছে। দেন দ্য স্ক্রিন ফলস, এবং তারপরে স্ক্রিনটা পড়ে যায়, অ্যান্ড মার্লো অ্যান্ড হ্যাস্টিংস আর রিভিল, মার্লো এবং হ্যাস্টিংকেও ওখানে পাওয়া যায়। দিস সারপ্রাইজ মেক্স এভরিওয়ান সি দ্য ট্রুথ, এবং এই যে হঠাৎ করে একটা ঘটনা ঘটলো, এটাই সারপ্রাইজ করে প্রত্যেকের কাছে সত্যটা বের করে দেয় আর কি। দ্য স্ক্রিন ব্রিংস আউট মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ট্রিক্স, এই স্ক্রিনটা, সরি এই সিনটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ঘটায়, এবং একটা যে কৌশল করা, ট্রিক করা, সেটাও ঘটিয়ে ফেলে। ইন দ্য এন্ড ইট হেল্পস লিড টু এ হ্যাপি কনক্লুশন, এবং পরবর্তীতে এই স্ক্রিন সেনটাই একটা হ্যাপি কনক্লুশনের দিকে নিয়ে যায়। উইথ লাভ অ্যান্ড ট্রুথ উইনিং, ভালোবাসা এবং ট্রু উইনিং, সত্যিকার অর্থেই এক ধরনের জিতে যাওয়া, সেইটা ঘটায় আর কি। দ্য স্ক্রিন সিন ইজ এ কি পার্ট অফ দ্য প্লে ফুল অফ হিউমার অ্যান্ড কনফিউশন, এই নাটকে স্ক্রিন সিনটা একটা কি পার্ট, এবং এখানে হিউমার এবং কনফিউশন রয়েছে। আচ্ছা, আমরা যেহেতু এটা সামারি পড়েছি, তাই এত খুঁটিনাটি আমাদের জানা নাই, হ্যাঁ আমারও জানা নাই, যার জন্য এটা যতটুকু আমরা পড়লাম এইটুকুই মনে রাখো, এইটুকুই ইয়ে করো। আর যদি তোমরা ওই যে আমি যেটা বলি যে ট্রান্সলেশন পড়তে, যদি ট্রান্সলেশন পড়ো তাহলে এটার ঘটনাটা তুমি ডিটেইল জানতে পারবে যে আসলে এই ঘটনাটা কোথায় ঘটলো, কেন ঘটলো। তো এখানে বলতেছে যে টনি এবং কনস্ট্যান্স এরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এবং সেখানে সেই বিষয় নিয়ে প্ল্যান করছিল হ্যাস্টিং এবং মার্লো, এবং তারা টনি এবং কনস্ট্যান্সকে হেল্প করতে চাইলো, এবং তারা একটা পর্দার আড়ালে লুকিয়ে থাকলো হার্টক্যাজেলের বাড়িতেই। মিস্টার হার্ট মিসেস হার্টক্যাজেল ঠিক ওই জায়গাটাতে আসে এবং কনস্ট্যান্সের বাড়িতে না থাকা নিয়ে কথা বলে। টনি তখন এখানে তার মাকে একটু ভুল বোঝায় আর কি। টনি প্রিটেন্ড করে যে দে আর অন দিয়ার ওয়ে টু আর্নস পেডিগ্রিনস হাউস, এবং টনি বলে যে আমরা আসলে আমাদের আন্ট পেডিগ্রিনের বাড়িতে যাচ্ছি এবং সেই রাস্তাতেই রয়েছে, বাট রিয়েলি ড্রাইভস হার অ্যারাউন্ড ইন সার্কেল, কিন্তু আসলে ড্রাইভ করতেছে ওই তাদের যে বাড়ি সেই বাড়ির আশেপাশেই। শি ইজ কনফিউজড অ্যান্ড বিলিভস দে আর ফার ফ্রম হোম, এবং সে কনফিউজ থাকে যে আচ্ছা হতে পারে তারা হয়তো অনেক দূরে রয়েছে। হোয়াইল মিসেস হার্টক্যাজেল ইজ আপসেট, এবং এই অবস্থায় মিসেস হার্টক্যাজেল আপসেট হয়ে পড়ে, এবং এরপরে মিস্টার ক্যাসেল তাকে সান্ত্বনা দেয়, এবং আলটিমেটলি যেটা হয় যে তাদের ওই যে স্ক্রিনটা সেটা হচ্ছে তোমার ইয়ে হয়, খুলে পড়ে যায়, এবং তখন ওইখানে আহ হ্যাস্টিং এবং মার্লোকে দেখতে পাওয়া যায়, এবং তখন ওইখানে একটা ভুল বোঝাবুঝি হয় যে আহ, তারা যে বাড়িতেই আছে, বাড়িতে থেকেই যে এরকম কাজ করতেছে, এবং ততক্ষণে টনি এবং কনস্ট্যান্স এরা যে বাড়ি থেকে চলে যাচ্ছে, এই জিনিসটা বুঝতে পারে হচ্ছে মিসেস হার্টক্যাজেল। যাক, আলটিমেটলি এই ঘটনাটা একটা হ্যাপি এন্ডিং নিয়ে আসে। আরো ডিটেল জানা যায় তো, যদি ডিটেল স্টোরিটা পড়তাম তাহলে। আমি পড়ে ফেলবো ইনশাল্লাহ সামনে কোনো একদিন। দেখো, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য গার্ডেন সিন ইন শি স্টুপস টু কনকুয়ার। শি স্টুপস টু কনকুয়ার যে গার্ডেন সিন রয়েছে, বাগানের ভেতরে যে দৃশ্য, সেটা নিয়ে এবার আমরা কথা বলবো।
The garden scene in She Stoops to Conquer is a turning point in the play. Garden scene হচ্ছে এই নাটকের একটা টার্নিং পয়েন্ট। It shows an important interaction between Kate and Marlowe. এটা কেট এবং মার্লোর ভেতরে একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারাকশনকে দেখায়, শো করে। মার্লো থিংস কেট ইজ বারমেইড। মার্লো মনে করে যে কেট মূলত এই বারেরই একজন পরিচারিকা, নট এ লেডি অফ হাই ক্লাস, এবং সে কোনো উচ্চ শ্রেণীর কোনো লেডি না, ভদ্র মহিলা না। ইন দ্য গার্ডেন মার্লো স্পিক্স মোর ফ্রিলি টু হার বিকজ হি ফিলস লেস শাই অ্যারাউন্ড উইমেন অফ লোয়ার ক্লাস। গার্ডেনের ভেতরে মার্লো খুব মুক্তভাবে একেবারে উঁচু গলায় সে কথা বলে, কারণ সে ফিল করে, এবং সে এখানে কোনো শাই ফিল করে না, আহ, কারণ সে লোয়ার ক্লাসের বা লোয়ার স্ট্যাটাসের মেয়েদের সাথে সে খুব ফ্রিলি কথা বলতে পারে। কেট প্রিটেন্ডস টু বি সামওয়ান এলস, এবং কেটও সে অভিনয় করে যে হ্যাঁ সে আসলে অন্য কেউ, বারমেইড টাইপের, অ্যালাউইং হিম টু ওপেন আপ উইদাউট ফেয়ার। এবং এইটাই মার্লোকে কোনো রকম ভয় ভীতি ছাড়াই একেবারে ওপেন আপ করে ফেলে, মানে সে যা ইচ্ছা তাই বলে করে। মার্লো স্টার্টস টু শো হিজ রিয়েল সেলফ। মার্লো তার সত্যিকারের নিজেকে শো করা শুরু করে। হি বিকামস মোর রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল। সে অনেক বেশি শিথিল হয়, রিল্যাক্স হয়, এবং আরো বেশি কমফোর্টেবল থাকে। কেট এনজয় সিইং দিস চেঞ্জ ইন হিম। এই যে মার্লোর ভেতরে পরিবর্তনটা হলো, পরিবর্তনটা আসলো, এইটা দেখে কেট অনেক এনজয় করে। কেট অনেক এনজয় করে। She realizes that Marlowe is kind and not proud, as he seemed at first. সে তখন বুঝতে পারে যে আসলে মার্লো তোমার দয়ালু এবং অত বেশি অহংকারী না, as he seemed at first, যেটা সে প্রথম দিকে মনে করেছিল। He only acts nervous when he believes he is speaking to high class women. সে শুধু নার্ভাস হয় যখন সে ভাবে যে সে কথা বলতেছে হাই ক্লাসের মেয়ের সঙ্গে, তখন সে নার্ভাস হয়। দ্য সিন অলসো রিভিলস কেটস ইন্টেলিজেন্স। এই সিনটা কেটের যে ইন্টেলিজেন্স, তার যে মেধা, তার যে বুদ্ধি রয়েছে, এইটাকেও প্রকাশ করে। শি নোজ হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন অ্যান্ড গাইড মার্লোস ফিলিংস। সে জানে যে কিভাবে অবস্থার নিয়ন্ত্রণ করতে হয়, এবং কিভাবে কিভাবে সিচুয়েশনের নিয়ন্ত্রণ করতে হয়, হ্যান্ডেল করতে হয়, এবং একই সঙ্গে মার্লোকে কিভাবে গাইড করতে হবে, মার্লোর ফিলিংস গুলোকে, সেটাও সে জানে। She uses her charm and wit to win his trust. সে অর্থাৎ আমাদের এই কেট, সে তার যে আকর্ষণীয় চেহারা, এইটাকে সে ব্যবহার করে, এবং একই সঙ্গে তার যে বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, সেটাও সে ব্যবহার করে এই মার্লোর হৃদয়টাকে জিতে নেওয়ার জন্য, মার্লোর বিশ্বাসটাকে জিতে নেওয়ার জন্য। The garden setting adds a sense of calm, helping the characters connect more deeply. এই গার্ডেন সিনটা এই নাটকের ভেতরে একটা শান্ত, তার একটা সেন্স অ্যাড করতেছে, সেন্স অফ ক্যাম অ্যাড করছে, এবং ক্যারেক্টারদেরকে হেল্প করছে একজন আরেকজনের সাথে আরো ডিপলি কানেক্টেড হতে। দিস মোমেন্ট ইন দ্য প্লে ইজ ইম্পর্টেন্ট ফর দ্য লাভ স্টোরি। এই মোমেন্টটা, এই গার্ডেন যে সিনটা, এটা খুবই ইম্পর্টেন্ট এই নাটকের ভেতরে ফর দ্য লাভ স্টোরি, ভালোবাসার গল্প হিসাবে। ইট সেটস আপ এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং বিটুইন কেট অ্যান্ড মার্লো। এটা কেট এবং মার্লোর ভেতরে একটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেট করে দেয় বা তৈরি করে দেয়, লিডিং দেম টুয়ার্ডস এ হ্যাপি এন্ডিং, এবং এইটাই তাদেরকে একটা হ্যাপি এন্ডিং এর দিকে নিয়ে যায়। তাহলে গার্ডেন পার্টির অনেক গুরুত্ব রয়েছে। এবার আসো আমরা এটা পড়ে ফেললাম। হাউ ডাজ মার্লো কনফেস হিজ মডেস্টি টু হ্যাস্টিং। আমরা এবার এটা পড়বো যে কিভাবে মার্লো তার যে মডেস্টি, ভদ্রতা, সততা, সেটা যে শো করলো, স্বীকার করলো হ্যাস্টিং এর কাছে কিভাবে।
In She Stoops to Conquer, Marlowe tells Hastings that he is not confident around women of high status. মানে সে কোনো ছল চাতুরি করলো না, সে তার বন্ধু হ্যাস্টিং এর কাছে সে স্বীকার করলো যে আসলে আমি হাই স্ট্যাটাসের যে মহিলারা রয়েছে, ভদ্র মহিলা তাদের কাছে আমি আসলে অত বেশি কনফিডেন্ট না, খুব নার্ভাস হয়ে পড়ি। হি ফিল শাই অ্যান্ড নার্ভাস ওয়েন টকিং টু লেডিস ফ্রম ওয়েলদি অর নোবেল ফ্যামিলি। এবং সে এই কথাও বললো যে সে অনেক লজ্জাবোধ করে, শরম পায় এবং অনেক নার্ভাস হয়ে যায় যখন সে তার চাইতে সম্পদশালী বা তার চাইতে নোবেল ফ্যামিলির ভদ্র মহিলাদের সাথে সে যখন কথাবার্তা বলে। Marlowe says that he can be more open and relaxed with women who are not from such a rich and important background. মার্লো আরো বলে যে সে খুব ওপেন হতে পারে এবং খুব রিল্যাক্স ওয়েতে আচরণ করতে পারে মহিলাদের সাথে, যদি সেই মহিলাগুলো খুব বেশি ধনী না হয় বা কোনো ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে না আসে। Around them he is not afraid to speak freely and joke. এবং তাদের পাশে থেকে সে কখনো ভয় পায় না কথা বলতে মুক্তভাবে, এবং যোগ করতেও কখনো ভয় পায় না। বাট হোয়েন হি ইজ উইথ উইমেন অফ হায়ার ক্লাস হি ফিলস আনকমফোর্টেবল অ্যান্ড আনসিওর। কিন্তু যখন মানে হায়ার ক্লাসের মহিলাদের সাথে যখন সে হচ্ছে কাছে যায় আর কি, তখন সে আনকমফোর্টেবল ফিল করে এবং আনসিওর ফিল করে, অনিশ্চয়তা ফিল করে। দিস মেক্স ইট হার্ড ফর হিম টু অ্যাক্ট ন্যাচারালি। এবং এইটা তার জন্য অনেক কঠিন হয়ে যায় এই ন্যাচারালি বা স্বাভাবিকভাবে আর কি থাকতে বা কথা বলতে। মার্লো অ্যাডমিটস দ্যাট হি হ্যাজ টু সাইডস অফ হিজ ক্যারেক্টার। মার্লো স্বীকার করলো যে তার ক্যারেক্টারের দুইটা দিক রয়েছে। ওয়ান সাইড ইজ বোল্ড অ্যান্ড কনফিডেন্ট উইথ লোয়ার ক্লাস উইমেন, হোয়াইল দ্য আদার সাইড ইজ অকওয়ার্ড অ্যান্ড সাইলেন্ট উইথ আপার ক্লাস উইমেন। সে বলতেছে আমার ক্যারেক্টারের দুইটা দিক আছে, একটা হচ্ছে খুবই বোল্ড, সাহসী এবং খুবই কনফিডেন্ট লোয়ার ক্লাসের মহিলাদের সাথে, এবং অন্যটা হচ্ছে খুবই অদ্ভুত এবং চুপচাপ আপার ক্লাসের মহিলাদের সাথে। হি এক্সপ্লেইনস দ্যাট ইট ইজ সামথিং হি ক্যানট কন্ট্রোল। সে আরো বলে, সে বর্ণনা দিচ্ছে যে এটা এমন এক জিনিস যেটা আমি কন্ট্রোল করতে পারি না, আমার নিয়ন্ত্রণের বাহিরে। হি ফিলস এম্বারেসড অ্যাবাউট দিস, স্পেশালি হোয়েন হি থিঙ্কস অ্যাবাউট হাউ ইট মেক্স হিম সিম টু আদার্স। সে অনেক লজ্জা পায়, এম্বারেসড হয়ে যায়, হঠাৎ করে বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, স্পেশালি যখন সে চিন্তা করে যে তাকে নিয়ে অন্যরা কি ভাববে। মার্লো ওয়ান্টস টু ওভারকাম দিস উইকনেস। মার্লো এই উইকনেসটাকে, এই দুর্বলতাকে আহ, দূর করতে চায়, এটাকে জিততে চায়। বাট হি ইজ নট শিওর হাউ, কিন্তু সে জানে না এটা কিভাবে করবে, সে নিশ্চিত না। বাই কনফেসিং হিজ মডেস্টি he shows that he knows about his own flaws and is not happy with them. তার এই যে ভদ্রতা, তার এই যে মডেস্টি, এটা সে স্বীকার করার মাধ্যমে বা তার এই দুর্বলতা স্বীকার করার মাধ্যমে সে দেখায় যে সে তার ভুলটা জানে, তার কি ভুল বা তার কি বলে এটাকে, দুর্বলতা কোথায় সে জানে, এবং সে এটা নিয়ে হ্যাপি না, এটা সে স্বীকার করছে হ্যাস্টিং এর কাছে। ওকে, এবার আসলে আমরা এটা বলবো, what is sentimental or anti-sentimental comedy? A sentimental comedy is a type of play that shows deep feelings and emotions. সেন্টিমেন্টাল কমেডি হচ্ছে এমন এক ধরনের কমেডি যেটা গভীর অনুভূতি ও আবেগকে শো করে। ইট অফেন হাইলাইটস দ্য গুড অ্যান্ড মোরাল কোয়ালিটিস অফ পিপল। এটা অনেক সময় মানুষের ভেতরের যে ভালো গুণাবলী এবং যে নৈতিক যে গুণাবলী সেগুলোকে তুলে ধরে। In this place, characters show kindness and love
and the story usually ends happily. এই জাতীয় নাটকের ভেতরে ক্যারেক্টাররা মূলত তাদের দয়া, তাদের ভালোবাসা এগুলো শো করে এবং স্টোরি হ্যাপিলি এন্ড হয়, খুব ভালোভাবে শেষ হয়। The goal is to make the audience feel moved and think about the values shown. এবং এই জাতীয় নাটকের উদ্দেশ্য থাকে এরকম যে অডিয়েন্সকে মুভ করা, অডিয়েন্সকে ফিল করানো, অনুভব করানো, তাদেরকে নাড়া দেয়া এবং তাদেরকে চিন্তা করতে বাধ্য করা অ্যাবাউট দ্য ভ্যালুস শোন, যে ভ্যালু, যে মূল্যবোধ, যে নৈতিকতা এখানে দেখানো হয় সেই বিষয়ে রিডারদেরকে চিন্তা করতে বাধ্য করে, ভাবতে বাধ্য করে। On the other hand, an anti-sentimental comedy makes fun of strong emotions. অন্যদিকে আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হচ্ছে সেন্টিমেন্টাল, আবেগের যে এটা সেটা। এবার অ্যান্টি সেন্টিমেন্টালে কি হয়? অন্যদিকে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি মেক্স ফান অফ স্ট্রং ইমোশনস। অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি তোমার মজা করে, ফান করে শক্তিশালী যে ইমোশন, আবেগ, অনুভূতি সেগুলো নিয়ে। ইট শোস ক্যারেক্টার হু আর নট ভেরি সিরিয়াস অ্যাবাউট দেয়ার ফিলিংস। এটা ওই সমস্ত ক্যারেক্টারদেরকে শো করে বা তুলে আনে যারা আসলে তাদের ফিলিংস নিয়ে অত বেশি সিরিয়াস না। Instead of focusing on morals and good behavior, it often highlights how silly or fake people can be. বলা হচ্ছে যে এইটা তোমার নীতি নৈতিকতা, মোরালস এবং গুড বিহেভিয়ার এগুলোর উপরে ফোকাস না করে, এগুলোকে হাইলাইট না করে, এটা অনেক সময় খুবই তুচ্ছ, সামান্য এবং ফেক বা নকল পিপুলদেরকে অনেক সময় হাইলাইট করে বা তুলে ধরে। The story might have a humorous tone and end in a more ironic way. এই জাতীয় গল্পগুলো অর্থাৎ অ্যান্টি সেন্টিমেন্টাল যেটা, এই জাতীয় গল্পগুলো তোমার অনেকটা হিউমারাস টোনে শেষ হয়, হাস্যরসাত্মক টোনে শেষ হয় এবং আইরনিক ওয়েতে শেষ হয়। In She Stoops to Conquer, the play mixes both style. She Stoops to Conquer এর ভেতরে এই নাটকটা দুইটা স্টাইলই তোমার হচ্ছে কি বলে মিক্স করে। এই নাটকের ভেতর সেন্টিমেন্টালও আছে আর অ্যান্টি সেন্টিমেন্টালও আছে। It has moments of strong emotion and good values, but it also makes fun of people and their actions. বলতেছে এই নাটকের ভিতরে অনেক মোমেন্ট আছে, মুহূর্ত আছে এই স্ট্রং সেন্সের, স্ট্রং ইমোশনের এবং গুড ভ্যালুসের, শক্তিশালী আবেগ অনুভূতি এবং ভালো মূল্যবোধ, এটার তোমার মুমেন্ট আছে। কিন্তু আবার একই সঙ্গে এখানে এরকমও আছে যে এখানে মানুষ এবং তাদের অ্যাকশন নিয়ে ফানও করা হয়েছে। The characters in the play sometimes act in silly ways, and the story has a playful tone. এখানকার ক্যারেক্টাররা তোমার মাঝে মধ্যে একেবারে সিলি ওয়েস বা একটা সাধারণ তুচ্ছ ব্যাপার স্যাপার নিয়ে তারা অ্যাক্ট করেছে, রিয়াকশন দেখিয়েছে। অ্যান্ড দ্য স্টোরি হ্যাজ এ প্লেফুল টোন, এবং স্টোরির একটা কৌতুকপূর্ণ একটা টোন রয়েছে। The mixture of comedy and sentiment makes it an interesting and engaging play. বলা হচ্ছে এই যে মিক্সচারটা করা হচ্ছে কমেডি এবং সেন্টিমেন্ট, এই দুইটার মিক্সচারটা মেক্স ইট অ্যান ইন্টারেস্টিং, এই নাটকটিকে একটা খুবই ইন্টারেস্টিং করেছে, মজাদার, আকর্ষণীয় করেছে এবং একই সঙ্গে এঙ্গেজিং করেছে। এঙ্গেজিং বলতে আমরা এটা পড়তে গিয়ে বা এই নাটকটা দেখতে গিয়ে সরে আসতে পারি না, মানে আমরা যেন ওটার সাথে লেগে গেছি, তো এরকম এটাকে বলা হয় এঙ্গেজিং। ওকে, তো এই হচ্ছে আমাদের সেন্টিমেন্টাল আর অ্যান্টি সেন্টিমেন্টাল। এক মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। ওকে, এবার দেখো, হোয়াই ডিড হ্যাস্টিং অ্যান্ড মিস নেভিল প্ল্যান টু এলোপ?
আচ্ছা, কেন হ্যাস্টিং এবং নেভিল তারা প্ল্যান করলো পালিয়ে যাওয়ার? মিস নেভিল, in the play She Stoops to Conquer by Oliver Goldsmith, Hastings and Miss Neville plan to elope because they love each other but face obstacles from their families. এই দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কারণ তারা একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু তারা তাদের ফ্যামিলি থেকে বাধার সম্মুখীন হচ্ছিল। মিস নেভিলস আঙ্কেল স্যার চার্লস মার্লো doesn't want her to marry Hastings. মিস নেভিলের আঙ্কেল স্যার চার্লস মার্লো, অর্থাৎ আমাদের যে ছোট মার্লো, সে ছোট মার্লোর বাবা, মার্লো জুনিয়রের বাবা, তো স্যার চার্লস মার্লো, সে চায় না যে এই মিস নেভিলের বিয়ে হোক হ্যাস্টিং এর সাথে। স্যার চার্লস প্রেফার্স হার টু ম্যারি সামওয়ান রিচার অ্যান্ড মোর ইনফ্লুয়েন্সিয়াল। স্যার চার্লস, সেও পছন্দ করে উম, আরো ধনী এবং আরো প্রভাবশালী কেউ তাকে বিয়ে করুক, মিস নেভিলের সাথে বিয়ে হোক তার। হ্যাস্টিং এন্ড মিস নেভিল আর বোথ আপসেট বাই দিস। এবং এটা নিয়ে হ্যাস্টিং এবং মিস নেভিল তারা দুইজনই খুবই আপসেট, ভেঙে পড়েছে। দে থিঙ্ক দ্যাট রানিং অ্যাওয়ে অ্যান্ড গেটিং ম্যারিড ইজ দ্য অনলি ওয়ে টু বি টুগেদার। তারা মনে করে যে পালিয়ে যাওয়া এবং পালিয়ে গিয়ে বিয়ে করা, এটাই হচ্ছে তাদের দুইজনের মিলিত হওয়ার একমাত্র উপায়, একমাত্র রাস্তা। দে হোপ, তারা আশা করে, দ্যাট ওয়ান্স দে আর ম্যারিড দে ক্যান সর্ট আউট দ্য প্রবলেমস উইথ দেয়ার ফ্যামিলিজ। তারা আশা করে যে যখন, মানে একবার যদি তারা বিয়ে করে ফেলে তাহলে তাদের ফ্যামিলির যে প্রবলেমগুলি, সেই প্রবলেমগুলি ঠিক হয়ে যাবে। তারা এটা ভাবে, এটা আশা করে। মিস নেভিলস আঙ্কেল হ্যাজ এ স্ট্রিক্ট অ্যাটিটিউড টুয়ার্ডস ম্যারেজ অ্যান্ড দিস মেক্স দেয়ার প্ল্যান সিমস লাইক দ্য অনলি সলিউশন। মিস নেভিলস এর আঙ্কেল, তার একটা খুবই শক্তপোক্ত মনোভাব রয়েছে বিয়ের ব্যাপারে, এবং এটাই তাদের এই প্ল্যানটাকে, দিস মেক্স দেয়ার প্ল্যান সিম লাইক দ্য অনলি সলিউশন, এবং এই যে তাদের আঙ্কেল যে বিয়েটাকে অনেক প্রাধান্য দেয়, এটাই মূলত তাদের এই প্রবলেমের একমাত্র সলিউশন হিসেবে দেখা দিয়েছে। মানে এই যে আঙ্কেল বিয়েকে প্রাধান্য দেয়, সুতরাং একবার যদি বিয়ে করে ফেলি তাহলে তো আঙ্কেল আর না করতে পারবে না, মানে এরকম একটা অ্যাটিটিউড থেকেই তারা মূলত এই প্ল্যানটা করে। হ্যাস্টিং এন্ড মিস নেভিল বিলিভ দ্যাট if they escape and marry in secret, they can live happily together. হ্যাস্টিং এবং মিস নেভিল তারা বিশ্বাস করে যে যদি তারা পালিয়ে যায় এবং বিয়ে করে গোপনে, তাহলে তারা সুখী থাকতে পারবে। Their plan is risky, but they are willing to take the chance. তাদের প্ল্যানটা, তাদের পরিকল্পনাটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু তারা এই সুযোগটা নিতে চায়। They are both determined to be together despite the challenges they face. তারা উভয়ই খুবই সংকল্পবদ্ধ যে তারা একসঙ্গে থাকবে, যদিও কিছু চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলো তারা ফেস করতে চায়, বা যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো ফেস করবে তারা, এবং তারা ডিটারমাইন্ড যে হ্যাঁ আমরা একসঙ্গে থাকবো, যে কোনো কিছু ঘটুক না কেন। দিস প্ল্যান শোজ দেয়ার স্ট্রং ফিলিং ফর ইচ আদার। এই প্ল্যানটা, এই পরিকল্পনাটা এখানে শো করে যে তাদের দুজনের ভেতরে একটা শক্তিশালী ফিলিংস রয়েছে একজন আরেকজনের প্রতি, অ্যান্ড দেয়ার হোপ ফর দ্য বেটার ফিউচার টুগেদার, এবং তারা একসঙ্গে ভবিষ্যৎ, অধিকতর ভালো একটা ভবিষ্যতের আশা করে। তাহলে এই গেল। এবার আমরা আসি হচ্ছে উইট অ্যান্ড হিউমার। কয়টা আছে? তিনটা আছে। উইট অ্যান্ড হিউমারটা কি? উইট অ্যান্ড হিউমার তো আমরা অনেকবার পড়েছি, তাই না, কি জিনিস, কিন্তু এইখানে কিভাবে আছে সেটা দেখার বিষয় এই নাটকের ভিতরে। দেখো, উইট ইজ এ কুইক অ্যান্ড ক্লেভার ওয়ে অফ থিঙ্কিং। উইট হচ্ছে খুব দ্রুত এবং খুব চালাকির সঙ্গে আহ মানে চিন্তা করার, খুব দ্রুত এবং খুব চালাকির একটা কৌশল বলতে পারো, একটা ওয়ে, পদ্ধতি বলতে পারো। আমরা যে বলি না যে মুখে যা আসে তাই বলে দিই, এবং বা অনেক সময় বলি যে ছেলেটা ডান পিঠে বা মেয়েটা ডান ফিটে, বা বলি যে এত বুদ্ধি, চট করে বলে দিতে পারে, চট করে অ্যান্সার দিয়ে দিতে পারে, খুব চটপটে স্মার্ট, হ্যাঁ,
তো স্মার্ট লোকদের মূলত এই উইটটা বেশি থাকে। ইট ইনভলভস মেকিং স্মার্ট ফানি রিমার্ক, এই যে বলতেছে এটার সাথে স্মার্টনেস থাকে, স্মার্টনেসটা জড়িত থাকে এবং একই সঙ্গে ফানি রিমার্কস থাকে, অনেকেই আর কি ঠাট্টাও করতে পারে এই এই জাতীয় মানুষরা, তাদের উইটটা বেশি থাকে। যেমন ধরো অনেক সময় এরকম থাকে না যে ধরো তুমি একটা কিছু নিয়ে যাচ্ছ, হয়তো দাদা বা এই টাইপের বা মুরব্বী গ্রামের ভাইটাই থাকে না, বা আশেপাশে শহরে আশেপাশে ভাইটাই থাকে না, বলে, কিরে আমাকে দিবি নাকি? এখন দিবি নাকি এটা বললে এখন তুমি দেখা যাচ্ছে তার পরের আচ্ছাটা কি দিবা এটা আর খুঁজে পাচ্ছ না, তার মানে তুমি উইটি না বা তোমার উইটটা কম আছে। কিন্তু তুমি যদি বলো হ্যাঁ আসেন বসেন, তবে বাড়িতে কিন্তু মিষ্টি নিয়ে যাইতে হবে। হ্যাঁ, অনেক সময় বলে না যে কি দাওয়াত দিবি না বা দাওয়াত দিস না, কিরে ভালো মন্দ রান্না করেছিস কিনা? তাহলে হ্যাঁ আমি ভালো মন্দ রান্না করছি, আসেন দাওয়াত থাকলো, তো বাড়িতে কিন্তু মিষ্টি নিয়ে যাইতে হবে, বেড়াতে যেহেতু যাবেন গেস্টের বাসায়। তখন এই যে একটা উইটি রিমার্ক তুমি দিয়ে দিলা যে আসেন আমার বাসায় খাবেন, আসেন সমস্যা নেই, গরুর মাংস নিয়ে যাচ্ছি, কিন্তু মিষ্টি নিয়ে যাইতে হবে কিন্তু আমার বাড়িতে, আপনি যেহেতু গেস্ট হিসেবে যাবেন। তো এই যে তুমি একটা টেকনিক করলাম, মানে একটা লোক তোমাকে তোমার সাথে ইয়ার্কি করলো এবং তুমিও উপস্থিত তাকে একটা কথা বলে দিলা, তো এটাই হচ্ছে উইটি রিমার্ক, এগুলো হচ্ছে উইটি কথাবার্তা। আচ্ছা, when someone has wit, they can say things that are both smart and amusing at the same time. এই যে আমি যে কথাটা বললাম যে একই সঙ্গে, যেমন ওই যে আরেকটা রিমার্ক আছে, এটা যেমন ধরো মুরব্বী দাদা বা বড় ভাই আর অনেক সময় দেখবা নাতনিদের সাথে ইয়ার্কি করে যে কিরে ছোট গিন্নি, এই কথাটা বলে, আরে কিরে আমাকে বিয়ে করবি না এরকম টাইপের কথা বলে। এখন ওই মেয়েটা যদি একটু স্মার্ট হয় বা একটু ফানি হয়, এখনকার মেয়েরা হলে আর কি বলে দেবে যে ঠিক আছে 10 লাখ টাকা কাবিন আসো। তাহলে কিন্তু শেষ। তো এই যে এগুলো হচ্ছে উইটি রিমার্ক, যেগুলো একই সঙ্গে স্মার্ট উত্তর হবে এবং একই সঙ্গে মজাদার। ওইটা ওই কথাটা যে কেউ শুনলে অবাক হয়ে যাবে না যে আরে ছোট একটা মেয়ে এইভাবে কথা বললো। তো এই এই বিষয়গুলোই হচ্ছে উইটি। ওকে, হোয়েন সামওয়ান হ্যাজ উইট, যখন কারো উইট থাকবে, দে ক্যান সে থিংস দ্যাট আর বোথ স্মার্ট অ্যান্ড অ্যামিউজিং, তারা এমন এমন কথাবার্তা বলবে যেগুলো একই সঙ্গে স্মার্ট, চালাকিপূর্ণ, চতুরতা থাকবে এবং একই সঙ্গে আবার অ্যামিউজিং হবে, আনন্দদায়কও হবে। হিউমার ইজ দ্য কোয়ালিটি অফ বিং ফানি অ্যান্ড এন্টারটেইনিং। হিউমার হচ্ছে শুধুমাত্র ফান করা এবং এন্টারটেইন করা, বিনোদন দেওয়া, এই কোয়ালিটিটাই হচ্ছে হিউমার। ইট মেক্স পিপুল লাফ অ্যান্ড ফিল গুড। এইটা অর্থাৎ হিউমার মানুষকে হাসায় এবং মানুষকে একটা ভালো ফিল দেয়, ভালো অনুভূতি দেয়। হিউমার ক্যান কাম ফ্রম জোকস, ফানি স্টোরিজ অর অ্যামিউজিং সিচুয়েশনস। হিউমার এটা আসতে পারে কৌতুক থেকে, ফানি যে গল্প সেই গল্পগুলি থেকে, আর অ্যামেজিং সিচুয়েশনস অথবা কিছু মজাদার মুহূর্ত থেকে, অবস্থার প্রেক্ষিতে। ইন দ্য প্লে শি স্টুপস টু কনকোয়ার বাই অলিভার গোল্ডস্মিথ, উইট অ্যান্ড হিউমার আর ইম্পর্টেন্ট। এই যে শি স্টুপস টু কনকুয়ার এই নাটকের ভেতরে উইট এবং হিউমার এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। দ্য প্লে ইজ আ কমেডি হুইচ মিনস ইট ইজ মিন টু মেক পিপল লাভ। এই নাটকটা হচ্ছে একটা কমেডি, যেটার মানে হলো এখানে মানুষকে হাসানোর চেষ্টা করা হয়েছে বা হাসানো হয়েছে। দ্য স্টোরি শোস হাউ পিপল ক্যান বি ট্রিকড ইন ফানি ওয়েজ। এই স্টোরিটাই, গল্পটা দেখিয়েছে কিভাবে মানুষকে কৌশল করা যেতে পারে, মানুষের সাথে অভিনয় করা যেতে পারে, মানুষকে ট্রিক করা, জাদু করা আর কি, এটা করা যেতে পারে তোমার ফানি ওয়েতে, সেটা আর কি। Characters in the play often use clever words and situations to make the audience laugh. এই জাতীয় নাটকের ক্যারেক্টাররা প্রায় তাদের চালাকিপূর্ণ কথাবার্তা এবং সিচুয়েশনটা ব্যবহার করে থাকে অডিয়েন্সকে হাসানোর জন্য। The main character Kate pretend to be someone she is not. এই নাটকের ভেতরে যে প্রধান ক্যারেক্টার কেট,
সে একটু অভিনয় করে সে যা না তা হওয়ার। দিস ক্রিয়েটস ফানি সিচুয়েশনস অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং। এটাই একটা হাস্যকর অবস্থার তৈরি করে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং এর তৈরি করে, ভুল বোঝাবুঝির তৈরি করে। দ্য প্লে শোস হাউ পিপল ক্যান বি ফানি অ্যান্ড ক্লেভার ইন দিয়ার অ্যাকশনস অ্যান্ড ওয়ার্ডস। এই নাটকটা আরো শো করে যে কিভাবে মানুষ তার কাজে তার কর্মের মধ্য দিয়ে অনেক ফানি হতে পারে, অনেক চালাক হতে পারে। দ্য ইউজ অফ উইট অ্যান্ড হিউমার মেক্স দ্য স্টোরি এনজয়েবল অ্যান্ড লাইট হার্টেড। বলা হচ্ছে যে এই যে ইউজ অফ উইট অর্থাৎ উপস্থিত বুদ্ধি এবং হিউমার অর্থাৎ রসিকতা, এই দুইটা ব্যবহার করার মাধ্যমে বা এই দুইটা অর্থাৎ উইট অ্যান্ড হিউমার মেক্স দ্য স্টোরি। উইট অ্যান্ড হিউমার কিন্তু একটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। হুম। আবার এই যে এখানে ইউজ অফ উইট অ্যান্ড হিউমার বলতেছে, তো so এখানে ইউজটাকে তোমার সাবজেক্টের অংশের প্রধান অংশ করা হচ্ছে, যার জন্য এটাতে তোমার মেক্স বসতেছে। তো বলছে দ্য ইউজ অফ উইট অ্যান্ড হিউমার মেক্স দ্য স্টোরি এনজয়েবল অ্যান্ড লাইট হার্টেড। এটা এই গল্পটাকে অনেক উপভোগ্য করেছে এবং অনেক লাইট হার্টেড করেছে, সফট করেছে। দ্য ক্যারেক্টার্স ক্লেভার ট্রিক অ্যান্ড ফানি বিহেভিয়ার কিপ দ্য অডিয়েন্স এন্টারটেইনড ফ্রম স্টার্ট টু ফিনিশ। বলা হচ্ছে যে দ্য ক্যারেক্টার্স ক্লেভার ট্রিক অর্থাৎ এখানে ক্যারেক্টারদের যে চালাকিপূর্ণ যে ট্রিক গুলো, তাদের যে কৌশল এবং তাদের যে ফানি বিহেভিয়ার, এগুলো অডিয়েন্সকে অনেক বিনোদন দিয়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, তো এটা গেল। এবার আমরা চলে যাই হচ্ছে এখানে। রাইট এ শর্ট নোট অন ক্যাসকেট এপিসোড। ক্যাসকেট এপিসোড বা বাক্সের যে এপিসোড সেটা। In the play, she stoops to conquer. The casket episode is an important part. এই ক্যাসকেট এপিসোড তোমরা পড়েছিলা সেকেন্ড ইয়ারে মেবি ওই যে পোর্শিয়া থার্ড ইয়ারে স্যার, থার্ড ইয়ারে পড়েছো? আচ্ছা। যে মার্চেন্ট অফ দ্য মার্চেন্ট অফ ভেনিস স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভুলে যাই কখন কোনটাতে আছে। যাই হোক, ওইখানে আছে ক্যাসকেট এপিসোড। এখন ক্যাসকেট এপিসোড আসলে কিন্তু একটা ভুল হবে, তখন ওই মাথার মধ্যে চক্কর খাবে যে কোনটা কোনটা। তো এই জন্য এটা একটু খেয়াল রাখবে যে কোন পার্টে তুমি পরীক্ষা দিচ্ছ সেটা। তো বলতেছে দ্য ক্যাসকেট এপিসোড ইজ ইম্পর্টেন্ট পার্ট। এই নাটকে ক্যাসকেট এপিসোডটা অনেক গুরুত্বপূর্ণ। ইন দিস সিন দ্য মেইন ক্যারেক্টার কেট হার্টগ্যাজেল ডিসগাইজেস হারসেলফ অ্যাজ এ বারমেইড। এই সিনে আমরা দেখতে পাবো যে এখানকার মেইন ক্যারেক্টার কেট হার্টগ্যাজেল সে একটা বারমেইডের ছদ্মবেশ ধারণ করছে। শি ওয়ান্টস টু উইন দ্য লাভ অফ এ ইয়াং ম্যান নেমড মার্লো। সে মার্লোর ভালোবাসাকে জয় করতে চাচ্ছে। Marlo is shy around upper class women but feels comfortable with those of lower class women. মার্লো বড়লোক মেয়েদের ক্ষেত্রে সে অনেক লজ্জা পায়, আর অন্যদিকে সে অনেক কমফোর্টেবল থাকে লোয়ার ক্লাসের মেয়েদের সাথে কথাবার্তা বলতে। কেট ইউজেস দিস disguise to speak with Marlo in a way he finds easy and natural. এবং কেট সে তার এই ছদ্মবেশটা ব্যবহার করলো মার্লোর সাথে কথা বলতে, এবং যাতে করে সে অর্থাৎ মার্লো খুব ইজি থাকে এবং ন্যাচারাল থাকে। She pretends to be a simple woman, which makes Marlo open up to her. সে একটা সাধারণ মেয়ের অভিনয় করলো এবং এইটা মার্লোকে অনেক মানে ওপেন করে দিল। মার্লো যেন একবারে দিল খুলে তার সাথে কথাবার্তা বলা শুরু করে দিল। He shares his true feelings and thoughts. সে এখানে তার সত্যিকারের আবেগ অনুভূতি চিন্তা ভাবনা শেয়ার করলো কেটের সাথে। কেট লিসেন্স কেয়ারফুলি অ্যান্ড লার্নস অ্যাবাউট হিজ রিয়েল ক্যারেক্টার। কেট খুবই সুন্দর করে মনোযোগের সহিত শুনলো মার্লোর কথা এবং তার ব্যাপারে তার রিয়েল ক্যারেক্টার কেমন এইটার ব্যাপারে সে জানলো। দিস এপিসোড শোস কেটস ক্লেভারনেস অ্যান্ড এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড মার্লো। ওকে, আচ্ছা আমি কি এখানে ভুল বলতেছি? ক্যাসকেট এপিসোডের কথা কই,
আচ্ছা, আমি মনে হয় এখানে উল্টাপাল্টা করে ফেলেছি। আমি নোটটা আরেকটু সাইজ করে তারপর দেবো নি। মানে এইটা, এই 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 অংশটা, এখানে ক্যাসকেট অফিসার বলতে হবে হচ্ছে যে ওইটা, ওই যে গয়না গহনা চুরি করে না, ওই অংশটা হবে। আমি লিখেছি, এখানে নিয়ে এসে রাখতে হয়তো বা উল্টাপাল্টা করে ফেলেছি। ওকে, আমি এইটা এইভাবে রাখি, আমি এটাকে আর ইয়ে করব, কাজ করবো এটা নিয়ে। ওকে, এবার আসো আমরা এটা পড়ি, কমেডি অফ ইন্ট্রিগ, ষড়যন্ত্রের যে কমেডি, সেটাকে বলা হয় কমেডি অফ ইন্ট্রিগ। A comedy of intrigue is a type of play where much of the humor comes from clever plans and secret actions. কমেডি অফ ইন্ট্রিগ হচ্ছে ওই জাতীয় কমেডি যেখানে বেশিরভাগ হিউমার আসে অনেক গোপনীয় প্ল্যান, গোপন কাজ, এইগুলো থেকে। এখানে কমেডি অফ ইন্ট্রিগ এইটা, আর ট্র্যাজেডি অফ ইন্ট্রিগ আছে। ট্র্যাজেডি অফ ইন্ট্রিগ হচ্ছে, তোমরা একটা রাইটিং পড়েছো কিনা, ডাচেস অফ মালফি, এটা তোমাদের আছে না ফোর্থ ইয়ারে মনে হয় আছে? ডাচেস অফ মালফি নামে একটা রাইটিং আছে আমাদেরই স্যার, ডাচেস তোমার। অফ মালপে আমাদের। আচ্ছা, তাহলে এটা তোমাদের আছে আর কি। তো ওইখানে তোমার এই কমেডি, ট্র্যাজেডি অফ ইন্ট্রিগ আছে, ষড়যন্ত্রের জন্য যে ট্র্যাজেডিটা ঘটে সেটা। আর এখানে কমেডি করা হচ্ছে ইন্ট্রিগের মাধ্যমে, ঠিক তার অপোজিট আর কি। দিস প্লেস, মানে এই জাতীয় নাটকগুলি অফেন ইনভলভ ট্রিকারি, মিস্টেকেন আইডেন্টিটিস অ্যান্ড হিডেন মোটিভস। বলা হচ্ছে এই জাতীয় যে নাটকগুলো থাকে সেখানে অনেক সময় ট্রিকারি থাকে, তারপরে ভুল আইডেন্টিটি এগুলো থাকে, তারপরে আহ লুকায়িত উদ্দেশ্য থাকে, হিডেন মোটিভ থাকে। তাহলে এখানে থাকে হচ্ছে প্রতারণা, ট্রেকারি থাকে, তারপরে থাকে মানে আইডেন্টিটি বা ছদ্মবেশ ধারণ, ইয়ে করা থাকে, ছদ্মবেশী থাকে, ডিসগাইসে থাকে, তারপরে থাকে হচ্ছে তোমার এই যে হিডেন মোটিভ থাকে। Characters in this place might lie or disguise themselves to get what they want. বলা হচ্ছে যে এখানকার ক্যারেক্টাররা অনেক সময় মিথ্যা বলে থাকে। প্লেস মাইট, মানে এই জাতীয় নাটকের যে ক্যারেক্টার তারা অনেক সময় মিথ্যা বলে, অনেক সময় নিজেরা ছদ্মবেশ ধারণ করে, তারা যা চায় সেটা পাওয়ার জন্য। She Stoops to Conquer is the play of by অলিভার গোল্ডস্মিথ। এইটা অলিভার গোল্ডস্মিথের একটা তোমার প্লে। ইট ইজ আ কমেডি অফ ইন্ট্রিগ, যেটা একটা কমেডি অফ ইন্ট্রিগ। এই সেন্টেন্সটাকে এক করে দিই, ইজ আ কমেডি অফ ইন্ট্রিগ। The play shows a young woman pretending to be maid. এই প্লেটা দেখাচ্ছে যে একটা ইয়াং উইমেন, সে একটা মেইড বা আমরা যেটাকে বলতে পারি আমাদের বাংলা ভাষায় যে চাকরানী, চাকরানীর বা পরিচারিকার অভিনয় করছে। She does this to win the love of a young man who thinks she is lower in social rank. সে এটা করতেছে কারণ সে একজন ইয়াং ম্যানের ভালোবাসা তাকে পেতে চাচ্ছে, যেই আহ, এবং সেখানে সেই ইয়াং ম্যানটাকে একটা ফিল দিতে যাচ্ছে যে সে হচ্ছে লোয়ার ক্লাসের বা সোশ্যালে সোশ্যাল র্যাঙ্কে সে একজন, বা সামাজিক স্ট্যাটাসে সে একজন লোয়ার ক্লাসের মহিলা। এই ফিলটা দিতে যাচ্ছে এবং এই ফিল দেওয়ার মাধ্যমে একজন ইয়াং ম্যানের ভালোবাসা সে পেতে চাচ্ছে। দ্য প্লে হ্যাজ ফানি মুমেন্টস অ্যান্ড মিসগাইডিংস। এই প্লের, এই নাটকের অনেক ফানি মুমেন্টস রয়েছে, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে এখানে। ক্যারেক্টার্স অ্যাক্ট আউট ট্রিক্স অ্যান্ড ডিসেপশনস টু রিচ দেয়ার গোল। ক্যারেক্টাররা অনেক কৌশল করছে
তারপরে অভিনয় করছে এবং তারা অনেক প্রতারণা করছে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। গোল্ডস্মিথস প্লে মেক্স পিপল লাফ by showing how people's plans and tricks can lead to funny situations. গোল্ডস্মিথের নাটক মানুষ মানে এই নাটকটা মানুষকে হাসাচ্ছে কিভাবে এটা দেখিয়ে যে মানুষকে কিভাবে প্ল্যান করে কৌশলে বোকা বানানো যায় সেটা দেখাচ্ছে, এবং এই বোকা বানানোটাই একটা ফানি সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে। দ্য প্লে অলসো শোজ হাউ প্রিটেন্ডিং টু বি সামওয়ান এলস ক্যান চেঞ্জ দ্য ওয়ে পিপল সি ইউ। এই নাটকটা আরো দেখাচ্ছে যে কিভাবে প্রিটেন্ড করার মাধ্যমে, প্রিটেন্ডিং টু বি সামওয়ান এলস অর্থাৎ অন্য একজন সেজে, ক্যান চেঞ্জ দ্য ওয়ে পিপল ইউ সি, অর্থাৎ আশেপাশের পিপলদেরকে যাদেরকে আমরা দেখি তাদেরকে কিভাবে চেঞ্জ করে ফেলা যায় সেটা। দ্য ক্যারেক্টার্স স্কিমস অ্যান্ড মিস্টেকস ক্রিয়েট এ লাইভলি অ্যান্ড এন্টারটেইনিং স্টোরি। ক্যারেক্টারদের যে ষড়যন্ত্র এবং তাদের যে ভুলভ্রান্তি সেটা এই গল্পটাকে একটা খুবই জীবন্ত প্রাণবন্ত গল্প করেছে এবং খুবই বিনোদনের গল্প করেছে, এন্টারটেইনিং করেছে, মজাদার করেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের এইটা। এটা আমি আপডেট করে শেয়ার করবো নি, সমস্যা নাই, আজকে এটা শেয়ার করে দেবো। আর এই যে আমরা পড়লাম আমাদের যা ছিল, এবং সামনের দিনে আহ, আমরা পড়বো হচ্ছে এখান থেকে ব্রড কোশ্চেন গুলো। এখানকার ব্রড কোশ্চেন কি আছে? আরে কপাল, দেখো। এটার এখানে ওপেনই নাই। এখানকার ব্রড কোশ্চেন আছে, আমরা এখান থেকে সামনের দিনে দুইটা পড়বো, বা যদি খুব বড় হয় তাহলে হয়তো একটাই পড়তে হতে পারে। এটা কমেডি অফ ইন্ট্রিক, এটা পড়লে আমরা কমেডি অফ ইন্ট্রিক সম্পর্কে আরো জানবো। সেন্টিমেন্টাল, এটা অ্যান্টি সেন্টিমেন্টাল, এটাও জানবো। 18th century সোশ্যাল পিকচার, এটা তিনটাই খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এই তিনটাই পড়বো, হ্যাঁ এটা তিনটাই পড়বো। যদি কালকে যদি আমরা দুইটা পড়তে পারি তাহলে দুইটা পড়বো, আর যদি একটা পড়ে হাতে 10 মিনিট সময়ও থাকে তাও আমরা ওই একটাই পড়বো। আর যদি দেখি যে না, দুইটা ক্যাপচার করতে পারতেছি তাহলে আমরা দুইটা তখন পড়বো। ওকে, তো ঠিক আছে, তোমাদের কিছু বলার থাকলে বলো, আমরা আগামীকালকে আবার এই এই প্রশ্ন করবো। তোমাদের কারো কোনো কিছু বলার আছে? ওকে, তো ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, কালকে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।